সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। এই যে জ্যোতিষ সম্বন্ধে আমাদের ধ্যান ধারণাটা বেশিটাই ভুলভাল এবং গ্রহদের আমরা দোষারোপ করি। গ্রহদের দোষারোপ করার সঙ্গে সঙ্গে গ্রহ সম্বন্ধে ধ্যান ধারণা আমাদের খুব নিকৃষ্ট, ভেরি পুয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ প্ল্যানেটস অ্যান্ড প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সেস। এর একটা বিশেষ কারণও আছে। এর জন্য যে সবসময় আমরাই দোষী তা কিন্তু নয়। এর কারণটা হচ্ছে যে যেহেতু জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি একটা অকাল্ট সায়েন্স, এর যে সিম্বলিজম, যে প্রতীক দিয়ে সমস্ত কিছুকে প্রকাশ করা হচ্ছে, বহু গল্পের মাধ্যমে পৌরাণিক কাহিনী, সিম্পলিফাইড স্টোরিজ, সরলীকরণ করে বোঝানো, রিডলস, ধাঁধা, আসল যে অর্থ, যে গূঢ় তত্ত্ব, নিগূঢ় যে প্রফাউন্ড মিনিং, সেটাকে কিছুটা গোপন করে রাখার উদ্দেশ্যেই কিন্তু এটা করা। চেতনা স্তর সেই মাত্রায় না পৌঁছলে, অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক যথার্থ চেতনা স্তর অর্জন না হলে এই গূঢ় তত্ত্ব, এই অকাল্ট মিনিংটা কিন্তু ক্ষতিকর হয়ে যায়। প্রত্যেকটা ওষুধের পাতায় দেখবেন লেখা থাকে কিপ অ্যাওয়ে ফ্রম চিলড্রেন। ওষুধ কিন্তু মানুষকে আরোগ্য প্রদান করে, প্রাণ বাঁচায়, কিন্তু যে শিশু কিছু জানে না, সে ওই ওষুধটা খেলে তার কিন্তু প্রাণ নাশ হবে, তার জন্য বিনাশকারী। ঠিক সেইভাবে চেতনা স্তর যদি শিশু স্তরে থাকে, তখন কিন্তু এই অকাল্ট নলেজ, যেটা আমাদের আরোগ্যের কারণ, সেটাই কিন্তু আমাদের বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য বহু ক্ষেত্রে অনেক অর্থ, অনেক সিগনিফিক্যান্স, কারকতা বেশ মিসলিডিং। যেটা আসল অর্থ, যেটা আসল কারকতা, সেটাকে গোপন করে একটু অন্যভাবে, ঠিক বিকৃত নয় কিন্তু একটু পরিবর্তন করে উপস্থাপনা করা আছে। যেরকম ওই শিশুর জন্য ওষুধটা মারক হয়ে যায়, সেই রকম এই গূঢ় তত্ত্বের প্রকৃত অর্থও কিন্তু বিপজ্জনক হয়ে যায় মানুষের জন্য, যদি মানুষ সেই সঠিক চেতনা স্তরে উত্তরণ করে সেটাকে ব্যবহার না করে। যেটা আমরা দেখি যে সাধনার ক্ষেত্রে, তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে যে অপব্যবহার হয়, যে মিসইউজ হয়, সেখান থেকে যে ক্ষতি হয়, সেটা তার একটা জলজান্ত প্রমাণ। তো এই যে সূত্রগুলো দেওয়া আছে, অ্যাফরিজমস, এই সূত্রগুলো দেওয়ার কারণই হচ্ছে যে শাস্ত্রের যে পবিত্রতা, যে স্যাংটিটি, সেটাকে মেনটেন করা, যাতে সবাই এই শাস্ত্রকে ব্যবহার করতে না পারে, যার সেই চেতনা স্তরের যোগ্যতা অর্জন হয়নি, তার কাছ থেকে দূরে রাখার জন্য এই সিক্রেসি, এবং যাতে বিকৃত না হয় শাস্ত্রটা, তার জন্য এই গোপনীয়তা, এই সিক্রেসি, এই সিম্বলিজমের ব্যবহার। এবার এই সিক্রেসির জায়গায়, এই গোপনীয়তার জায়গায় কেতুর রোলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেতু গ্রহকে আমরা একেবারেই জানি না বললেই চলে। শনি, রাহু, চন্দ্রমঙ্গল, রবি, বুধ, শুক্র, বৃহস্পতি সম্বন্ধে অনেকেরই অনেক ধারণা আছে, কিন্তু কেতুর ধারণাটা হচ্ছে সবচেয়ে বেশি বিকৃত এবং সবচেয়ে কম। কেতুকে অভিশাপ, কেতুকে কি না কি বলা হয়, মানে মুখে আনতেও আমার
বেশ ভয়ই করে এই কথাগুলো। কেতুকে আমরা বলছি অন্ধ, ব্লাইন্ড, এবং কেতুকে বলছি গোপন, সিক্রেট। জীবনে হঠাৎ করে অঘটন, অপ্রত্যাশিত আকস্মিকভাবে জীবনে দুর্ঘটনা, পতন। কালপুরুষের রাশিচক্রের অষ্টম আর নবম বৃশ্চিক আর ধনুতে কেতুর তুঙ্গস্থান, এবং কেতুর সক্ষেত্র বলা হচ্ছে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ মীন রাশি। এবার এই যে ব্লাইন্ড, অন্ধ, এই যে গোপন আকস্মিক শত্রুতার জায়গা, এগুলো আসলে কি সেটা আমাদের জানতে হবে। আর দেখুন, রাহু হচ্ছে আমাদের বহির্জগতের সঙ্গে আমাদের কানেক্টিং প্রিন্সিপাল। আমাদের জ্ঞানেন্দ্রিয় এই মাথার মধ্যে আছে, চোখ, কান, নাক, মুখ। আমরা বহির্জগতের সঙ্গে কানেক্ট করছি উইথ রাহু, বায়ুতত্ত্ব, কমিউনিকেটিং প্রিন্সিপাল। রাহু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত করছে, বহির্জগতের সঙ্গে, এক্সটার্নাল ওয়ার্ল্ডের সঙ্গে, কিন্তু সেটা মাইক্রোকজম, সেটা ক্ষুদ্র জগৎ। আমরা মনে করছি সেটা বৃহৎ, সেটা বৃহৎ নয়। এই পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা বৃহতের সঙ্গে সংযুক্ত হতে পারছি না। যতটার সঙ্গে আমরা সংযুক্ত হচ্ছি তাতে আমাদের মনে হচ্ছে যে এটা বিশাল কিছু। ওটা আমাদের রাহুর প্রভাব। রাহু বিভ্রান্ত করছে, আমরা মনে করছি, আমাদের ইগো। কারণ আমরা সর্বশ্রেষ্ঠ জনি না, আমরা যেটাই করছি সেটাই সর্বোত্তম, সর্বোচ্চ হতেই হবে। কিন্তু আসলে আমরা ক্ষুদ্র জগতের সঙ্গে সংযুক্ত হচ্ছি রাহুর মাধ্যমে। আর কেতু আমাদের প্রকৃত রূপে যেটা বৃহৎ নিখিল জগৎ, বৃহতের সঙ্গে সংযুক্ত করছে ম্যাক্রোকজমের সঙ্গে, উইথ দ্য রিয়েল বিগ ওয়ার্ল্ড। অন্তর্জগতের অনুভূতি হচ্ছে কেতু, আর বহির্জগতের অনুভূতি হচ্ছে রাহু। এবার এখান থেকে দেখুন সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। এই যে বহির্জগতের অনুভূতি, এই বহির্জগতের অনুভূতি আমাদের অনবরত হচ্ছে, এবং বহির্জগতের অনুভূতি থেকেই আমরা ডিস্ট্র্যাক্টেড হই। একটা কাজ করছি, কানে একটা শব্দ এলো, কি হলো, সেদিকে মনোযোগ চলে গেল। একটা কিছু করছি, চোখে হঠাৎ কিছু অন্য কিছু পড়লো, ডিস্ট্র্যাক্টেড হলাম, নজর সেদিকে শিফট করলো। এইভাবে বহির্জগতের সঙ্গে রাহু আমাদের কনস্ট্যান্ট ট্রানজ্যাকশন, লেনদেন করাতে থাকে, বহির্জগতের অনুভূতি। কিন্তু চিন্তা করে দেখুন তো অন্তর্জগতের অনুভূতি সম্বন্ধে, জিরো, কোনো অনুভূতি নেই। মাথা থেকে পা অবধি 24 ঘন্টা প্রতি মুহূর্ত মানুষের সারা জীবনে শরীরের ভিতরে কত ক্রিয়া প্রক্রিয়া হচ্ছে। এই যে রাহুর কারণে আমি খাবারটা মুখে প্রবেশ করালাম, করে খাবারটা চিবোলাম, তারপরে খাবারটা যেই গিললাম, খাদ্যনালীতে অ্যালিমেন্টারি ক্যানালে প্রবেশ করলো, তারপর ভ্যানিশ। আর আমি কিছুই জানি না, কোনো অনুভূতিই নেই। যতক্ষণ মুখের মধ্যে, দাঁতের মধ্যে, জিভের মধ্যে, গালের মধ্যে আছে আমি জানি, আমার অনুভূতি আছে।
কিন্তু গলা দিয়ে যেই গিলে গলা দিয়ে নামলো খাবারটা, ওই গেটটা যেই ক্রস করলো আর ভ্যানিশ, আর কোনো অনুভূতি নেই। 24/7 সারা জীবন শরীরে শিরা উপশিরা ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। কোনো অনুভূতি আছে? কিছু ফিল করি আমরা? ব্লাডের মুভমেন্ট হচ্ছে তো সারা শরীরে? কোনো ফিলিং নেই, কোনো অনুভূতি নেই। 24 ঘন্টা সারা জীবন শ্বাস প্রশ্বাস চলছে। প্রাণায়াম করতে না বসলে কোনো অনুভূতি নেই। আচ্ছা, প্রাণায়াম করতে বসার পরেও শ্বাসটা নিলাম আর শ্বাসটা ত্যাগ করলাম, তার মাঝখানে যে শ্বাসটা লাংসের মধ্যে গেল, ডায়াফ্রাম বাড়লো, ছোট হলো, কমলো, বাড়লো, সংকোচন বিস্তার হলো, এসবের কোনো অনুভূতি নেই। খাদ্যনালী দিয়ে খাবারটা গেল, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, লিভার, কোনো অনুভূতি নেই। শরীরে মলমূত্র তৈরি হচ্ছে, যতক্ষণ না মলমূত্র ত্যাগ করার সিগন্যাল পাচ্ছে শরীর, ততক্ষণ কোনো অনুভূতি নেই। 24 ঘন্টার হার্ট ইজ বিটিং, কোনো অনুভূতি নেই। হাত পা নাড়াচ্ছি, মাসল পেশি নড়ছে, কোনো অনুভূতি নেই। তাহলে এই আমার শরীরের মধ্যে আসল যে ক্রিয়া প্রক্রিয়া চলছে, যার কারণে আমি জীবিত, আই অ্যাম অ্যালাইভ, সেই সমস্ত কোনো ক্রিয়া প্রক্রিয়ার, কোনো অ্যাক্টিভিটির কোনো ফিলিং, কোনো অনুভব, কোনো সেন্সেশন আমাদের হয় না। কারণ কেতু ইজ স্লিপিং, কেতু সুপ্ত। এই অ্যাওয়ারনেসটা, এই ইন্টারনাল অ্যাওয়ারনেসটা হচ্ছে কেতু। আর এক্সটার্নাল অ্যাওয়ারনেস আমরা সব সময়, এবং এখন তো রাহুর প্রভাব প্রচণ্ড। তো এই যে আমাদের পঞ্চেন্দ্রিয় বহির্মুখী, সেন্সেস ডাইরেক্টেড আউটওয়ার্ডস, এই জন্য আমরা বহির্জগতের সঙ্গে সবসময় লেনদেন করছি, ট্রানজ্যাক্টিং উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। কিন্তু আমাদের যে শারীরিক ক্রিয়া প্রক্রিয়া, যেটাকে আমরা ইনস্টিংক্টিভ বলছি, সহজাত বলছি, আভ্যন্তরীণ, সেগুলোর সম্বন্ধে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। উই আর ব্লাইন্ড টু দিস ইনস্টিংক্টিভ অপারেশনস। এই জন্য কেতু ব্লাইন্ড, অন্ধ। কেতু একটা দৃষ্টিশক্তি। এই চর্মচক্ষু দিয়ে আমরা বহির্জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, বহির্জগৎকে দেখছি। কিন্তু যে আমি বহির্জগৎকে দেখছি, সেই আমি আমাকেই দেখতে পারি না। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। আমি বিশ্বব্রহ্মাণ্ডকে দেখছি, কিন্তু আমি নিজেকে দেখতে পাই না, কারণ আমি অন্ধ। তো এই যে সমস্ত বডিলি অপারেশনস আমাদের কাছে ইনভিজিবল এবং আননোন, গোপন, সিক্রেট, এই ইনার ওয়ার্ল্ড, আমাদের যে অন্তর্জগৎ, বহির্জগতের সমস্ত অনুভূতি আমাদের আছে,
কারণ বহির্জগতের সঙ্গে রাহু আমাদের কানেক্ট করাচ্ছে প্রতি মুহূর্ত, রাইট লেফট ফ্রন্ট ব্যাক করাচ্ছে, তার থেকেই আমাদের বিভ্রান্তি বিক্ষেপ হচ্ছে। কিন্তু অন্তর্জগতের কোনো অনুভূতি আমাদের নেই, কারণ সেখানে আলো কই, সেই চোখ তো অন্ধ, সেই চোখ তো বন্ধ, সেই চোখ তো থার্ড আই, আজ্ঞাচক্র। এই জন্য ঋগ্বেদে অন্তর্রশ্মি বলা হচ্ছে কেতুকে, যে কেতুকে অজ্ঞানতার কারণে, স্বল্প বিদ্যার কারণে, কুরুচির কারণে অভিশাপ, অশুভ ইত্যাদি ইত্যাদি বলা হয়। তো যখন আমি অন্তর্জগৎকে অনুভব করতে পারছি, যখন অন্তর্জগতের সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হয়ে গেল, তখন আর সেটা অটোমেটিক থাকছে না। আমি চোখ বন্ধ করতে পারি ইচ্ছে মতো করে, আমি বাইরের জগৎকে দেখব না। আমি কানে তুলো দিয়ে, কানে ওই নয়েজ রিডাকশন হেডফোন লাগিয়ে বাইরের জগতের থেকে আমি কাট অফ হতে পারি। আউটার সেন্সেসগুলোকে আমি, আমার পঞ্চেন্দ্রিয়কে আমি কন্ট্রোল করে আমি এক একটা ট্রানজ্যাকশন বন্ধ করতে পারি। কিন্তু ইনার ট্রানজ্যাকশনসগুলোর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, আমার কোনো কন্ট্রোল নেই, আমি বন্ধও করতে পারি না, খুলতেও পারি না, কিছুই পারি না। এই জন্য সেটা অটোমেটিক। তাহলে এই কেতুর সঙ্গে যখন আমার সম্পর্ক স্থাপন হবে, কেতুকে যখন আমি কন্ট্রোল করতে পারবো, তখন আর আমার অটোমেটিক কিছু থাকবে না। ইন্টারনাল অ্যাক্টিভিটি আর আমার কাছে গুপ্ত, গোপন, হিডেন থাকবে না। এই যে সর্পের প্রতীকটা ব্যবহার করা হয়, স্নেক সিম্বলিজম, কারণ স্নেকের পারসেপশনটা ভীষণ হাই। স্নেক তার, সর্প তার পরিবেশ পরিস্থিতির মধ্যে সব কিছুকে অনুভব করতে পারে, এক্সট্রিমলি হাই পারসেপশন। এই জন্যই সাপের প্রতীকটা এত স্ট্রংলি ব্যবহার করা হয়। এবার কেতুকে বলা হচ্ছে আমার বংশাণু, জিনস, জেনেটিক হেরিডিটি, পুরুষাক্রমে আমি যা কিছু বৈশিষ্ট্য পেয়েছি, চারিত্রিক বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য, রোগ ইত্যাদি, অতীতের অ্যানসেস্ট্রাল হেরিডিটি, সেটা আমার জেনেটিক কোডিংয়ের মধ্যে আছে, ডিপ হিডেন অকাল্ট। এবং মানব জীবনের উদ্দেশ্য, পারপাস অফ হিউম্যান লাইফ হচ্ছে এই জেনেটিক ইনফ্লুয়েন্সকে ওভাররাইড করা। কারণ এই জেনেটিক ইনফ্লুয়েন্স, এই জেনেটিক কোডিং, এই জিনস মানে কি, মানে একটা স্মৃতি, একটা স্মৃতির ভাণ্ডার, ইট ইজ এ মেমোরি, যে মেমোরি আমাকে চালনা করে। আমার বংশে যদি ডায়াবেটিস থাকে তাহলে আমার ডায়াবেটিস হবেই, আমার বংশে হাইপারটেনশন থাকলে আমার হাইপারটেনশন হবেই। সেইটাকে আমাকে ওভাররাইড করতে হবে, ওই চেনটাকে আমাকে ব্রেক করতে হবে, ওই কেতুর ইনফ্লুয়েন্সটাকে আমাকে ওভাররাইড করতে হবে। কারণ ওই মেমোরিটা লিমিটেড, সীমিত, আর আমাকে আনলিমিটেড, অসীমের দিকে অগ্রসর হতে হবে, ফাইনাইট থেকে ইনফাইনাইট। ওই কেতুই একদিকে সীমার জগৎ, আবার কেতুই কিন্তু ওই সীমার জগৎকে যদি আমি খুলতে পারি, জাগ্রত করতে পারি, তখন ওই সীমার জগতই আমাকে অসীমের জগতের মধ্যে প্রবেশ করাবে। কেতু এতটাই গুরুত্বপূর্ণ। এই অ্যাওয়ারনেস লেভেলগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যখন কেতু জাগ্রত হয়ে গেল, তখন কিন্তু আমার অনেক সমস্যা
সমাধান হলো। রাহু যে অ্যাকশনগুলো করাচ্ছে, রাহুর কারণে আমার যে যা কিছু জীবনে ঘটছে, তার যে নেগেটিভ এফেক্ট, সেই নেগেটিভ এফেক্টটা আমি কেতুর কারণে পাচ্ছি। এই রাহুর কারণে আমার যা যা ভুলভাল শরীরে জীবনে প্রবেশ করলো, সেটা কেতু অটোমেটিক্যালি তার রেজাল্ট দেবে, কারণ কেতুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এবার এই কেতুকে যদি আমি জাগ্রত করতে পারি, কেতুর দৃষ্টিটা যদি আমি জীবনে পেতে পারি, তখন কিন্তু আমার আর অটোমেটিক থাকছে না। রাহুর কারণে যা কিছু ভুলভাল হলো, তার প্রতিক্রিয়াটা, রিয়াকশানটা অটোমেটিক হয়ে যাচ্ছে কেতুর। একদিকে আমার রাহুর উপরেও কোনো কন্ট্রোল নেই, যা তা যাচ্ছে তাই জঞ্জাল আবর্জনা আমার জীবনে ঢুকছে, নাম্বার ওয়ান। তার সঙ্গে সেই জঞ্জাল ঢোকার পর তো বিষক্রিয়া হবেই, সেটার উপরেও আমার কোনো কন্ট্রোল নেই। যেটার উপর আমি কন্ট্রোল করতে পারি, যেটাকে কন্ট্রোল করতে পারি, সেটার উপরেই আমার কন্ট্রোল নেই, তো যার উপর আমার কন্ট্রোল নেই তার উপর কী করে কন্ট্রোল আসবে? তো উই হ্যাভ টু বিগিন আওয়ার লাইফ উইথ রাহু। এই জন্য রাহুর অবস্থানটাকে যদি আমি কেতুকে অ্যাক্সেস করতে না পারি, যেটা সত্যিই কঠিন কাজ, সেটা অন্তর্জগতে প্রবেশ করার সাধনা, মেডিটেশন, এই জন্যই তো এতবার জোর দিয়ে বলি। কিন্তু সেটা যদি আমি না পারি, অন্তত আমাকে রাহুর অ্যাঙ্গেলটা থেকে প্রবলেম সলভিংটা শুরু করতে হবে। যে রাহুর যে ডিজায়ার, রাহুর যে ক্রেভিং, রাহু যা কিছু আমার জীবনে ওই বায়ু তত্ত্বের কারণে সব কানেক্ট করে নিয়ে এলো, যত জাঙ্ক, যত আবর্জনা, কেতু হচ্ছে সেই আবর্জনার আনকনশিয়াস রিয়াকশন। এবার নর্থ নোড বলা হচ্ছে আর সাউথ নোড বলা হচ্ছে রাহুকে আর কেতুকে। নর্থ আর সাউথ এই দুটো শব্দ যখনই আমরা ব্যবহার করব, বা ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তখনই একটা দিক, একটা ডাইরেকশনের প্রশ্ন আসছে। এবং এই ডাইরেকশন হচ্ছে আমাদের জীবনের ডাইরেকশন। রাহু নর্থ হচ্ছে ঊর্ধ্বমুখী, কেতু সাউথ হচ্ছে দক্ষিণমুখী, নিম্নগামী। রাহু হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স এইখানে সহস্রার চক্রে, আর কেতু হচ্ছে আমাদের সমস্ত ইমোশন, কামনা, বাসনা, কর্মের বীজ, মূলাধারে সুপ্ত মা কুণ্ডলিনী হয়ে বসে আছেন, অহংকার। এই রাহু কেতু বিচ্ছিন্ন, দে আর সেপারেটেড, সবসময় 180 ডিগ্রি বিপরীতে চলছে, কিন্তু একটা অ্যাক্সিস। ওই মূলাধারে মা কুণ্ডলিনীকে জাগ্রত করে সহস্রারে তুলতে হবে, শিব শিবাকে একত্র করতে হবে। যখন রাহু আর কেতুর অ্যাক্সিসটা আর অ্যাক্সিস রইল না, ইন্টেলিজেন্স আর ইমোশন যখন মিলিত হলো, সংযুক্ত হলো, জয়েন্ট হলো, তখন কিন্তু তারা শুধু মিলিত জয়েন্ট হলো না, তারা ডিজলভ করে গেল। তখন তারা বিলীন হয়ে গেল। ইন্টেলিজেন্সের পর্ব সমাপ্ত হলো, অবসান হলো। ইমোশন, এই কামনা বাসনা, কর্মের বীজগুলো দগ্ধ হয়ে তাদের প্রভাবেরও অবসান হলো। তখন একটা অন্য ফোর্স, কসমিক পাওয়ার, কসমিক ইন্টেলিজেন্স অ্যাক্টিভ হয়ে গেল
কার্যকরী হয়ে গেল, জাগ্রত হয়ে গেল, একটা জিনিয়াস। তখন অন্য মাত্রা, যেটা আমরা কবিগুরুর জন্মছকে 4000 নিচস্থ কেতু দেখছি, মঙ্গলের নিচস্থ কেতু। তার জন্য জাগতিক স্তরে তিনি মনে প্রচুর কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন। কিন্তু ওই কেতু, ওই নিচস্থ কেতু চতুর্থ ভাবের কিন্তু ওই জিনিয়াস, ওই প্রতিভা দিয়েছেন কবিগুরুকে। কবিগুরু রবীন্দ্রনাথের যে লেখা কোত্থেকে আসছে, যেটা কি সাধারণ মানবজনী ধারণ করে কেউ লিখতে পেরেছে? ঋষি অরবিন্দকে চিন্তা করুন না, আরও এক কাঠি উপরে, কর্কট লগ্নের পঞ্চমে তুঙ্গস্থ কেতু, প্রতিভার জায়গায়, মেধার জায়গায়। রবীন্দ্রনাথের লেখা তো তাও আমরা পড়ে বুঝতে পারি, আমরা অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি, আমরা মুগ্ধ হই। তো ঋষি অরবিন্দর লেখা তো বুঝতেই পারি না, তো মুগ্ধ হবো কোত্থেকে? ঋষি অরবিন্দর লেখা পড়লে তো অজ্ঞান হয়ে যেতে হবে, দাঁত খুলে পড়ে যাবে পড়তে গেলে, চোখ বেরিয়ে আসবে, বোঝাই যায় না উনি যে স্তরের, উনি একটা অন্য চেতনা স্তরের ভাষা ব্যবহার করছেন। তাহলে এই রাহুকেতু, এই যে নর্থ অ্যান্ড সাউথ পোল, এই নর্থ অ্যান্ড সাউথ পোলকে একত্র করে ডিজলভ করে দেওয়া, ডিজলভ করলে তখন কসমিক ইন্টেলিজেন্স, কসমিক পাওয়ার অপারেটিভ হয়ে গেল আমার জীবনে। তখন আমার কোয়ালিটি, মানমাত্রাই অন্য হয়ে গেল, যেটা আমরা জিনিয়াস, প্রতিভা, প্রডিজিদের মধ্যে দেখি। এবং তখন লাইফই অন্যরকম হয়ে গেল, তখন ক্ষেত্রই আলাদা হয়ে গেল। তখন ওই বৃহৎ মাইক্রোকজমের সঙ্গে আমরা যুক্ত হলাম। কেতু ওই অন্তরের মাইক্রোকজম, কিন্তু ওই মাইক্রোকজমের মাধ্যমেই ম্যাক্রোকজমের সঙ্গে যুক্ত হতে হবে। যে ম্যাক্রোকজম আমরা মনে করছি রাহুর কারণে আমাদের সামনে প্রকট হয়ে আছে, সেটা আসলে ম্যাক্রোকজম নয়। সেই জন্য আমরা এত আধুনিক, এত সভ্যতার ইতিহাসে এতটা বিকাশ হয়েও only 4% of the visible universe is known to us. 96% is dark energy, dark matter doesn't matter. কেতু আমাদের ওই 96% ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার, ডাজেন্ট ম্যাটারকে ডাজ ম্যাটার করতে সাহায্য করে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।